শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন 4 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন। এলজিআরডি মন্ত্রী মঈন খান, তথ্য ও সম্প্রচারে আন্দালিব রহমান পার্থ, বিমান ও পর্যটন মন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে পর্যবেক্ষণ করছে ভারত, জানালেন জাসপাল। পশ্চিম এশিয়ার ঘটনাবলিতে নজর নয়াদিল্লির। এবং রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬, ৩৬ মামলার আসামি চুয়া সেলিম আটক। নারায়ণগঞ্জে গৃহকর্মী মিম হত্যায় গ্রেপ্তার ৩। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আর উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠান উপলক্ষে নতুন রূপে সাজে দরবার হল। ঐতিহাসিক হলে এর আগেও বহু রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির তত্ত্বাবধানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আরও উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। পরে রীতি অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতিকে দায়িত্ব বুঝিয়ে দেন। রাষ্ট্রপতির শপথের পর নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বস্ততার সহিত পালন করিব। রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ শেষে বিয়োগলে বেজে ওঠে জাতীয় সঙ্গীতের সুর। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে যান মির্জা ফখরুল। সেখানে ফুল দিয়ে প্রয়াত এ 2 নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। নতুন শপথ নেওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বদল করা হয়েছে। আব্দুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সাচিং প্রু জেরিকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আর আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী ও এম রশিদুজ্জামান মিল্লাত বিমান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আফরোজা খান রিতাকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে শামীম কায়সারকে। এদিকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়দ ইসলামও আগের পদে থাকবেন, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই, তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এখন এই দেশের মানুষ আর
কারো আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চায় ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে। শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য রোকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী 23 থেকে 25 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করতে পারেন। ভারতীয় সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার তার প্রেস সচিব বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সফরের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দুই প্রতিবেশীর মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি রয়টার্সকে বলেন, সফরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। পাকিস্তান, সৌদি ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ প্রকাশের বিষয়টি ভারত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, পশ্চিম এশিয়ার ঘটনাবলীর ওপর নিবিড়ভাবে নজর রাখছে নয়াদিল্লি। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ত্রিপক্ষীয় এই প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে একথা বলেন জয়সওয়াল। রাজধানীতে গ্যাস সংকটে সিএনজি চালকদের নাভিশ্বাস চরমে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি পাম্পে দেখা দিয়েছে তীব্র সংকট। ভোর থেকে শুরু করে দিনের বিভিন্ন সময় পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। কোনো কোনো পাম্পে থাকছে বন্ধ। একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, বিপর্যস্ত হচ্ছে জীবন জীবিকা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। এখন আমাকে সংসার চালাইতে বড় কষ্ট। 30-40 হাজার টাকা ঋণ করে আমরা বর্তমানে চলতে আছি, মানে সুদ দেয় না, এরপর চলি। গাড়ির চাকা থেমে গেলে সঙ্গে থেমে যায় জীবনের চাকাও। ঠিক যেমনি ভাবে থেমে আছে সিএনজি পাম্পের গাড়িগুলো। গ্যাস না থাকায় কেউ আবার টেনে আনছেন সিএনজি। গাড়িতে গ্যাস নাই, এই কারণে টেনে আনিয়ে আসতেছি। কারণ সেলফ মারলে তো সেলফ নষ্ট হয়ে যাবে, বারবার কি সেলফ মারা সম্ভব হয়? বেশ কিছুদিন ধরে চলমান গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চালকদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্যাস পাম্পও উপরে গেলে 60 টাকা 70 টাকা, আবার মনে করেন আর এক পাম্পে যাইয়া 3 ঘন্টা কাটান লাগবো। অনেক ক্ষতি হয়। এই যে 4-5 ঘন্টা সিরিয়ালে, সকাল 7টার দিকে সিরিয়াল দিচ্ছে, এখনো গ্যাসের লাইনেই আছে। আয় কমে যাচ্ছে, বাড়ছে গাড়ি পরিচালনার খরচ এবং তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। প্রতিদিনের গাড়ির জমা দিতেও হিমশিম খাচ্ছেন তারা। আমরা 10-15 বছর ধরে আমি সিএনজি চালাই, আমি এরকম সমস্যা কোনোদিন দেখি নাই। মনে করেন বেতন নিতেই খুব কষ্ট হয়ে যায়, মালিকের জমা তো দূরের কথা। গ্যাস না থাকায় কোনো কোনো স্টেশন বন্ধ রাখা হচ্ছে। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা বয়ে থেকে 60 টাকা 70 টাকার গ্যাস পাই, যেটা সত্য তো আর কি বিষয়টা। তো এরকম বলে যে একটা জীবন বাঁচানো যায় না, ফ্যামিলি বাঁচানো যায় না, কষ্ট হয় অনেক। গ্যাস বাংলাদেশে উৎপাদন, আমরাই গ্যাস পাইতেছি না। বিশেষ করে মোটর লাইনে যারা আছি, এরকম গ্যাসের সংকট হইলে আমাদের তো ফ্যামিলি আছে না, তা আমরা কিভাবে চলি এভাবে? এর সঙ্গে দিনের বিভিন্ন সময় ও রাতের লোডশেডিং এ দুর্ভোগ আরো বাড়ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা, পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 76 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, গত 24 ঘন্টায় 3 থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। এর মধ্যে উত্তরা পশ্চিম থানা পুলিশ 30 জন, হাজারীবাগ থানা পুলিশ 15 জন এবং মোহাম্মদপুর থানা পুলিশ 31 জনকে গ্রেপ্তার করে। রাজধানীতে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে 36টি মামলা, আরেকজন কিশোর গ্যাংয়ের কথিত সেকেন্ড ইন কমান্ড। শুক্রবার সকালে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদারের কথাও জানায় সংস্থাটি। এমদাদুল হক খানের প্রতিবেদন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে মোহাম্মদপুর। এবার এই এলাকার অপরাধীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালিয়েছে র্যাব। জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 110 গ্রাম হেরোইন।
র্যাবের দাবি, দীর্ঘদিন এই এলাকার মাদক ব্যবসা, ছিনতাই, মারামারি সহ বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রণ করত সেলিম। তার বিরুদ্ধে মোট 36টি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকাসমূহে মাদক ব্যবসায়ী, ছিনতাই, খুন, মারামারি ও বিভিন্ন অপরাধের প্রধান পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণ করে আসছিল এই চুয়া সেলিম। অন্যদিকে চাঁদ উদ্যান থেকে গ্রেপ্তার করা হয় কিশোর গ্যাং মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে। তার বিরুদ্ধে রয়েছে 10 মামলা। এছাড়া বিজলি মহল্লা থেকে গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত অপরাধী মোহাম্মদ রতন ওরফে ভমাতনকে। তার বিরুদ্ধে রয়েছে 20টি মামলা। কিশোর গ্যাং গ্রুপ মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ডাকাতি, ছিনতাই, মাদক সহ 10 মামলার অভিযুক্ত আসামি জয়কে গ্রেপ্তার করে। ওই একই দিনে র্যাব 2-এর অপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বিজলি মহল্লা এলাকায় অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অপরাধী ও দস্যুতা, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ 20 মামলার আসামি মোহাম্মদ রতন ওরফে বোমা রতনকে গ্রেপ্তার করে। বারবার গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে এরা। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আবারও বলছি যে আমরা কিন্তু এটাকে মোহাম্মদপুরকে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল রাখতে পেরেছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। সিএনজি যোগে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় মরদেহ। ফেলে পালিয়ে যায় লাশ নিয়ে আসা ব্যক্তিরা। অজ্ঞাতনামা লাশ মেডিকেলে থাকে 8 দিন। পুলিশ অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে রহস্য। মূলত এটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহকর্মী মিমের মরদেহ। এ ঘটনায় গৃহকর্তা সহ 3 জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরিবারের দাবি, পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় 15 বছরের কিশোরী মিমকে। বিস্তারিত এমদাদুল হক খানের আরেকটি প্রতিবেদনে। 12 আগস্ট বেলা 11টা ঢাকা মেডিকেলের সামনে সিসিটিভি ফুটেজে দেখা যায় সিএনজি থেকে একজন কিশোরীর মরদেহ ট্রলিতে তুলে দিচ্ছেন। মরদেহটি হাসপাতালের সামনে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ওই সিএনজিটি। পরিচয়হীন এই মরদেহের রহস্য উদ্ঘাটনে নামে শাহবাগ থানা পুলিশ। তদন্তের এক পর্যায়ে জানা যায় মরদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 15 বছরের কিশোরী মিমের। কিন্তু সবচেয়ে নির্মম বাস্তবতা, মিমের মৃত্যুর খবর জানতেন না তার পরিবার। অভাবের সংসারে একটু স্বস্তির আশায় প্রায় 1 বছর আগে মেয়েকে গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন মা। ভেবেছিলেন মেয়েটি কাজ করবে, কিছু আয় হবে, সংসারে ফিরবে একটু স্বস্তি। তবে বারবার চেষ্টা করেও মিমের কোনো খোঁজ পাননি স্বজনরা। একবার কথা হয়েছিল মায়ের সঙ্গে। আমি 1-1.5 মাস আগে ভিডিও কলে কথা বলছি। কথা বলার পরে মেয়েটা জিজ্ঞাসা করছি, আম্মু ওরা কি তোমাকে মারে? আম্মু মারে আমাকে, সে নিয়ে যাও। শেষ পর্যন্ত স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মিমের মৃত্যুর খবর জানতে পারে পরিবার। মরদেহ দেখে পরিবারের অভিযোগ, মিমকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এখানে এসে জানতে পারছি যে তার 2টা রাস্তা এক হয়ে গেছে। এটা সাধারণ মৃত্যু না, রেপ করা হয়েছে। রেপ করার পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারাই মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে। এটা পরিকল্পনাভাবে হত্যা। এটা আপনারা সুষ্ঠু তদন্ত করবেন, আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই আমরা। আমার বোনকে মারা হয়েছে 12 তারিখে মারা হয়েছে, আমাদেরকে 13 তারিখে বলা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে 20 আগস্ট রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মিমের গৃহকর্তাও। গত 12 তারিখে ঢাকা মেডিকেলে একটা অজ্ঞাত নারীর লাশ পাই আমরা। 15 বছর এরকম আনুমানিক হবে। লাশটা পাওয়ার পর আমরা সুরতাল প্রস্তুত করি, পোস্টমর্টেম করি, ডিএনএ প্রিজার্ভ করি, সিআইডি নিয়ে এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার ঠিকানা উদ্ঘাটনের চেষ্টা করি। আমরা পরিশেষে জানতে পারি যে এই ঘটনাটা সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় ঘটছে। আমরা সেই মোতাবেক এই তথ্য উপাত্ত নিয়ে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি, আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপরও আমরা পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আরো বিস্তারিত বলতে পারব। তদন্তে হত্যার সঙ্গে জড়িতদেরও আইনের আওতা আনার কথা জানায় পুলিশ। আমরা আমাদের কাজ করছি, আইনগতভাবে যেগুলো করা সেগুলো সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার আশপাশের নদী দখল ও দূষণমুক্ত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। শুক্রবার বিকেলে বুড়িগঙ্গার তীরে নৌকা বাইচ
প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বুড়িগঙ্গা রক্ষায় সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। খুব শিগগিরই বুড়িগঙ্গা তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজন আরও বাড়াতে হবে। এই ধরনের ঢাকাকে হৃদয়ে ধারণ করার জন্য, ঢাকাকে দেখার জন্য, ঢাকাকে উপলব্ধি করার জন্য, এর সংস্কৃতি, এর কৃষ্টি, এর খেলাধুলা প্রতি বছর এইরকম এই ঢাকাকে মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। কোনো দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোনো শিল্প গোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। বুড়িগঙ্গা দূষণমুক্ত করতেই হবে এবং ঢাকার চারপাশে নৌ চলাচল উন্মুক্ত থাকতেই হবে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের চাপ থাকলেও নিত্যপণ্যের দামের অস্থিরতা এখনও কাটেনি। বেশিরভাগ শাকসবজির দাম 100 ছুঁই। দাম বেড়ে চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 ও পোলাও চাল 210 টাকা। দাম চড়া ইলিশ সহ বেশিরভাগ মাছের। ব্রয়লার সহ মুরগির মাংসের দাম গেল সপ্তাহের চেয়ে কিছুটা কম। এমআর আসাদের রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারেনি রাজধানীর সবজির বাজার। লাউ, ঝিঙা, বেগুন, পেঁপে সহ অধিকাংশ সবজির কেজি প্রতি দাম 60 থেকে 100 টাকা। 100-র উপরে আছে সিম ও টমেটোর দাম। মাসের ব্যবধানে দাম কিছুটা কমেছে সব ধরনের মুরগির, তবে ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম চড়া। গত 4 দিন আগে চাঁদপুর গেছি মাছের জন্য, চাঁদপুরেই মাছ পাইনি, খুবই কম। এই সময় গেলে মাছ মনকে মাছ পাওয়া যায়। এগুলো 3 কেজি, এটা 1200-1300 টাকা কেজি। আর 1 কেজি সাইজের গুলো 2800-2700 টাকা। বেগুন 100 টাকা, ওটা হলো 120 টাকা, ওটা হলো 140 টাকা, শসা হলো 60 টাকা, সিম হলো 200 টাকা, আর ওই গাজর আছে 120 টাকা, করলা আছে হলো আপনার 120 টাকা। এখন সোনালী মুখী চলতেছে 320 টাকা, আর বড়া চলতেছে 190, লিয়া 360, দেশমুখী 630-20। চিনির বাজারের অস্থিরতা এখনো কাটেনি। সরবরাহ ঘাটতির অজুহাতে দাম নিয়ে চলছে কারসাজি। 4900 ছিল এই চিনি 5200, আবার এর আগের দিন চাইছে 5800। ওরা কি করে, মাল নাই ফটকে দিয়ে দাম বাড়ায়, মাল আসলে এই দাম দেয় ফুরিয়া। চিনি 110 টাকা বেশি, আমরা বেশি 105 টাকা আমাদের কিনে পড়ে যায় কৃষি মার্কেট আড়তে। 5200-5200 টাকা বস্তা এখন। পোলাও চালের দামও কম নয়, প্রতি কেজির দাম গিয়ে ঠেকেছে 210 টাকায়। সাবান, ডিটারজেন্ট পাউডারের দামেও আছে অস্থিরতা। পোলাও চালটা মনে করেন যে কিছুদিন আগে ছিল 190 টাকা, এখন বাজার 200 টাকা। আমরা 210 চাইলে কাস্টমার রাখবে যে এত দাম হবে কেন, কারণটা কি? ফ্রেশ একটা ছিল 200 গ্রাম, এটা করছে 190 গ্রাম, এইভাবে 5-10 গ্রাম করে কমাই দিচ্ছে। একটা হুল সাবান ছিল 130 গ্রাম, এটা করছে 125 গ্রাম। দামও কিন্তু বাড়াইছে, দুই দিক দিয়ে এরা জুলুম করছে। একদিক দিয়ে দাম বাড়াইছে, আরেক দিক দিয়ে ওজনও কমাই দিচ্ছে। বৃষ্টি ও জ্বালানি সংকটের সুযোগ নিয়ে মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন 4 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন। এলজিআরডি মন্ত্রী মঈন খান, তথ্য ও সম্প্রচারে আন্দালিব রহমান পার্থ, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে পর্যবেক্ষণ করছে ভারত, জানালেন জসওয়াল। পশ্চিম এশিয়ার ঘটনাবলিতে নজর নয়াদিল্লির। এবং রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 76, 36 মামলার আসামি চুয়া সেলিম আটক। নারায়ণগঞ্জে গৃহকর্মী মিম হত্যায় গ্রেপ্তার 3। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।